আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে জেন আয়ার থেকে 19th সেঞ্চুরি নোভেলের জেন আয়ার থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন করব। প্রশ্নটি হচ্ছে রাইট এ নোট অন শার্লট ব্রন্টির ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড ইন জেন আয়ার, অর্থাৎ জেন আয়ার উপন্যাসে চাইল্ডহুড নিয়ে যে দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে, চাইল্ডহুড নিয়ে যে বিষয়গুলো দেখানো হয়েছে সেটাই লিখে ফেলুন। ঠিক আছে? তো এই প্রশ্নটা আমরা খুবই সহজ করে লেখার চেষ্টা করেছি। দেখুন, জেন আয়ার যে উপন্যাসে, এই উপন্যাসে কার চাইল্ডহুড নিয়ে লেখা হচ্ছে? জেন আয়ার নামক যে একটা মেয়ে ছিল, তার জীবন নিয়ে লেখা। তো এখানে আমরা যদি আনসার করতে চাই, সেখানে আমাদের মূলত কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করলেই হবে। যেমন, এই বাচ্চাটির গেটশেড হলে যখন থাকতো তখন তার জীবনটা কেমন ছিল, আর ওই যে আন্টি তাকে অত্যাচার করতো, আনকাইন্ড ট্রিটমেন্ট আচরণ ছিল, সে মোটামুটি লোনলিনেস ফিল করতো, মানে ওর আসলে মেশার সেরকম লোক ছিল না। ঠিক আছে? রেড রুমের ঘটনাটাও আমরা এখানে উল্লেখ করতে পারি। আবার রেড রুমের ঘটনাটা আমরা আরেকটু ডিটেল করে লিখবো এখানে, আরেকটা নতুন পয়েন্ট দিয়ে। ঠিক আছে? যে রেড রুম বলতে মূলত হচ্ছে কী ধরনের সিম্বল বোঝাচ্ছে। ঠিক আছে? এবং এই যে রেড রুম, তারপর হচ্ছে ওকে অত্যাচার করা, এই বিষয়টা সম্পর্কে আমরা একটু লিখবো। লোড স্কুলে এই মেয়েটার সাথে কী ধরনের অত্যাচার করা হতো সেটা নিয়ে আমরা লিখবো। ওখানকার ডিসিপ্লিন, তারপর ওই যে একটা বাজে মহিলা ছিল সেই মহিলার কথা, মিস্টার ব্রুকেলহার্স্টের কথা, তার যে একটা ফ্রেন্ড ছিল হেলেন বার্নস, সেটার কথা। ঠিক আছে? আমরা একটু বাংলায় আলোচনা করে নিচ্ছি আগে। তারপর ডেথ অফ হেলেন বার্নস নিয়ে আমরা আলাদা একটি পয়েন্ট করব, অর্থাৎ তার এই ফ্রেন্ডটা কীভাবে মারা গেল সেই অংশটা নিয়ে। এবং এই যে কষ্টগুলো, ধীরে ধীরে এই বিষয় থেকেই কিন্তু একটা শিশু বাচ্চা এই কষ্টের বিষয়গুলো পেয়ে তার মধ্যে গ্রোথ চলে আসলো, ইন্ডিপেন্ডেন্স চলে আসলো, এবং শেষের দিকে গিয়ে আমরা দেখতে পারি যে জেন কিন্তু একটা অ্যাডাল্ট, শক্ত সামর্থ্য একটা মেয়ে হিসেবে আমাদের সামনে এসেছে। এবং কনক্লুশনে আমরা এই পয়েন্টসগুলো লিখব। তো এই হচ্ছে আমাদের কিভাবে আমরা এই আনসারটি করব। এবারে চলুন আমরা একদম সরাসরি লাইন বাই লাইন পুরো আনসারটিকে পড়ে ফেলি। আমাদের প্রশ্নটি আরেকবার দেখব। প্রশ্নটি হচ্ছে রাইট এ নোট অন শার্লট ব্রন্টিস ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড ইন জেন আয়ার, অর্থাৎ জেন আয়ার উপন্যাসে চাইল্ডহুডটাকে কিভাবে দেখানো হয়েছে এই উপন্যাসে। ঠিক আছে? আর আমাদের সকল ক্লাস যদি আপনি একত্রে পেতে চান, তবে অবশ্যই যে ফেসবুক আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে নক করবেন, আমাদের অন্যান্য কোর্স সহ এভরিথিং। ওকে, তো চলুন আমরা দেখে ফেলি। আর ট্রিটমেন্ট বলতে আচরণ বলা যেতে পারে, দৃষ্টিভঙ্গি বলা যেতে পারে। মূল কথা, এই উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ থিম ছিল হচ্ছে লাভ অ্যান্ড প্যাশন, ভালোবাসা, আবেগ। আরেকটা গুরুত্বপূর্ণ থিম ছিল হচ্ছে বাচ্চাকাল বা চাইল্ডহুড। ঠিক আছে? তো দেখি আমরা চাইল্ডহুড এখানে মূলত কীভাবে কেমন কী দেখানো হলো। প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশান দিব, তবে এখানে ইন্ট্রোডাকশান কথাটি লেখার দরকার নেই, বাকি পয়েন্টসগুলো আমরা সরাসরি পয়েন্টের নাম উল্লেখ করে লিখব। ইন্ট্রোডাকশানটা আমরা সরাসরি ইন্ট্রোডাকশানই লিখে দিব, সেটি এক পাতাও হতে পারে, একটু কম লিখলেও সমস্যা নেই। ইন শার্লট ব্রন্টিস নোভেল জেন আয়ার, চাইল্ডহুড ইজ এ সেন্ট্রাল থিম। এটা একটা গুরুত্বপূর্ণ থিম ছিল তার এই উপন্যাসে। দ্যাট শেপস, যে থিমটা শেপ করেছে, অর্থাৎ এই উপন্যাসটাকে আলাদা একটা রূপ দিয়েছে, দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট অব দ্য প্রোটাগনিস্ট, অর্থাৎ এই যে প্রোটাগনিস্ট জেন আয়ার, তাকে আলাদাভাবে দেখিয়েছে এই বাচ্চাকালে তার যে কী আচরণগুলো সহ্য করতে হয়েছে, এই বিষয়গুলো বর্ণনা করার মাধ্যমে এই উপন্যাসে। ব্রন্টি মানেই শার্লট ব্রন্টি পোর্ট্রেস জেন আয়ার্স আর্লি ইয়ার্স অ্যাজ চ্যালেঞ্জিং। জেন আয়ারকে তার যে ছেলেবেলাটা, ছোটোকাল যেটা আমরা বলি আর কি, সেটাকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে? অ্যাজ চ্যালেঞ্জিং, অর্থাৎ এটা খুবই চ্যালেঞ্জিং একটা লাইফ ছিল, সহজ লাইফ ছিল না। ফিল্ড উইথ অ্যাডভার্সিটি বলতে বোঝায় প্রতিকূল, বিরূপ পরিবেশ, ওর পক্ষে কোনো কিছু ছিল না। ফিল্ড মানে পরিপূর্ণ, ভর্তি ছিল অ্যাডভার্সিটিতে। বাট অ্যাজ ফরমেটিভ ইন শেপিং হার রেজিলেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। ফরমেটিভ মানে হচ্ছে গঠন, তাকে গঠন করেছে, এই কষ্ট দুঃখগুলোই তাকে গঠন করেছে, তাকে একটা নতুন শেপ দিয়েছে। কিসের শেপ? রেজিলেন্স, সহ্য করার ক্ষমতা, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন হওয়ার মতো একটা আলাদা রূপ দিয়েছে। চলুন আমরা হচ্ছে এবারে ডিসকাস করবো পুরো বিষয়টা, যে এখানে কী ধরনের চাইল্ডহুড লাইফ আমরা দেখতে পাই। তো শুরু করবো আমরা গল্পের সামারি অনুযায়ী শুরু করব। একদম শুরুতে হচ্ছে লাইফ অ্যাট গেটশেড হল বা গেটশেড হল বা যাই বলুন, লাইফ অ্যাট গেটশেডে তার কেমন কি লাইফটা ছিল। জেনস চাইল্ডহুড বিগেন্স অ্যাট গেটশেডেই হচ্ছে তার ছেলেবেলাটা, বা এটা ছেলেবেলা বলবো না, মেয়েবেলা বলবো, আচ্ছা মেয়েবেলাটা শুরু হয়। হোয়ার শি লিভস উইথ হার ক্রুয়েল আন্ট মিসেস রিডের সাথে তার ক্রুয়েল একটা আন্টি ছিল, অ্যান্ড হার আনকাইন্ড কাজিনস, এবং তার কাজিনরাও খুব একটা ভালো ছিল না। এই মানুষগুলোর সাথে হচ্ছে সে কী করে? ছোটোবেলায় বেড়ে উঠতে শুরু করে। মিসেস রিড ফেভার্স আর ওন চিলড্রেন ওভার জেনের পরিবর্তে তার নিজের সন্তানদেরকে একটু বেশি ফেভার করা মানে হচ্ছে সব কিছুতে প্রাধান্য দেওয়া, প্রশ্রয় দেওয়া, এইটা দিত।
অ্যান্ড ট্রিটস হার আনফেয়ারলি, আনফেয়ার মানে অন্যায্য, এবং অন্যায্যভাবে জেনকে ট্রিট করতো। জেনকে কখনোই ফেয়ার, ন্যায্য, সঠিক আচরণ বা সঠিক অধিকারটা সে দেয় নাই। অ্যান্ড দিস মিসট্রিটমেন্ট, ট্রিটমেন্ট মানে আচরণ, ভালো আচরণ, মিসট্রিটমেন্ট মানে খারাপ আচরণ, এই বাজে আচরণটা মেক জেন ফিল লোনলি অ্যান্ড আনওয়ান্টেড। জেন মনে হতো যে এই আচরণটা যখন করা হতো জেনের সাথে, সে নিজেকে মনে হতো যে আমি হচ্ছে একটা লোনলি, আমি একা মানুষ, আমার কেউ নাই, ঠিক আছে। এবং আনওয়ান্টেড মানে হচ্ছে আমাকে কেউ চায় না। একটা বাচ্চা মানুষকে যদি ভাবে নির্যাতন অত্যাচার করা হয়, ওর সাইকোলজিটা কেমন, এটা কিন্তু বাস্তব গল্প, বাস্তব ঘটনা নিয়ে লেখা, আমাদের রাইটারের জীবনী থেকে লেখা। যাক, তাহলে এই বিষয়টা তাকে আনওয়ান্টেড এবং লোনলি ফিল করাতো। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, শি ইজ লকড ইন দ্য রেড রুম। রেড রুম একটা একে তো ভয়ের একটা জায়গা, সেখানে তাকে বন্দি করে আটকে রাখা হয়েছিল। এ ফ্রাইটেনিং প্লেস, একটা ভয়ঙ্কর জায়গা, হোয়ার হার আঙ্কেল ডায়েড, যেখানে তার আঙ্কেল কিনা মারা গিয়েছিলেন। দিস ইনসিডেন্ট সিম্বলাইজড, এবং এই ঘটনাটা আমাদের সিম্বলাইজ করে হার ফিয়ার অ্যান্ড আইসোলেশন অ্যাট গেটশেড। এই যে এই একটা রুমে, যে একটা বাচ্চা মেয়েকে একটা ভয়ঙ্কর রুমে আটকে রাখা, ধরলাম ভয়ঙ্কর না, ওর কাছে তো ভয়ঙ্কর, এই রুমে আটকে রাখাটা আসলে রিপ্রেজেন্ট করে যে ওকে কতটা একাকিত্বের মধ্যে, কতটা মানে নির্যাতনের মধ্যে এখানে থাকতে হয়েছিল, ঠিক আছে। পরের পয়েন্টটা হচ্ছে রেড রুম ইনসিডেন্ট। ওই রেড রুমটাকে আমরা একটু বিস্তারিত করে লিখব। খুব বেশি বিস্তারিত করে লিখলেও কোনো সমস্যা নেই, কারণ এটা উপন্যাসের প্রশ্ন আমরা বড় করে লিখতে পারি। দ্য রেড রুম ইনসিডেন্ট ইজ এ সিগনিফিক্যান্ট মোমেন্ট ইন জেনস লাইফ, চাইল্ডহুড। তার চাইল্ডহুডে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। লকড ইন দ্য রেড রুম, এই রেড রুমে আটকে থাকার পরে জেন এক্সপিরিয়েন্সেস ইন্টেন্স ফিয়ার অ্যান্ড লোনলিনেস, খুবই একাকিত্ব এবং খুবই ভয় সে পায়, অভিজ্ঞতা লাভ করে আর কি, খুবই ভয়ের। দিস ইভেন্ট ফোরশ্যাডোজ হার স্ট্রাগলস, এবং এই ঘটনাটা তাকে তার যে স্ট্রাগলগুলো, ঠিক আছে, এই পুরো নোভেল জুড়ে, থ্রু আউট দ্য নোভেল, এই পুরো নোভেল জুড়ে তার যে কষ্ট, তার যে স্ট্রাগল বা লড়াই, সেই জিনিসটাকে ফোরশ্যাডো করে মানে হচ্ছে আমাদেরকে মূলত দেখানো হয় নাটকের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে। অ্যান্ড হাইলাইটস হার ইনার স্ট্রেংথ, এবং তার ভেতরের যে একটা শক্তি, মানুষকে অবহেলায় লালন পালন করলে একটা জিনিস খুব ভালো হয়, সেটা হচ্ছে তার ভেতরে প্রচুর শক্তি জমা হয়, তাহলে তার ইনার স্ট্রেংথটা বাড়ে। অ্যান্ড ডেফিয়েন্স ইন স্ট্যান্ড আপ এগেনস্ট ইনজাস্টিস, এবং এই যে অন্যায়, ইনজাস্টিস, এটার বিরুদ্ধে তার ভেতরে একটা শক্তি জাগে, সে ডেফিয়েন্স বা স্ট্যান্ড আপ করার ক্ষমতা, অর্থাৎ রুখে দাঁড়ানোর ক্ষমতাটা তার মধ্যে আসে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে রেড রুমের ঘটনাটা। এবারে হচ্ছে তার স্কুল লাইফ, ওকে যখন স্কুলে ভর্তি করা হয়। জেনস লাইফ ইমপ্রুভস হোয়েন শি অ্যাটেন্ড লোড স্কুল যখন, এটাকে অনেকে বলে, টা কিছু না, আসলে লোড স্কুলে যখন তাকে ভর্তি করা হয়, তার লাইফটা কিছুটা ইমপ্রুভ হয়, কিছুটা। এই লোড স্কুলটা কেমন ছিল, আমি বলেছিলাম যে একটা চ্যারিটি ইনস্টিটিউশন ফর অরফান গার্লস। ওখানে সবাই মেয়ে স্টুডেন্টরা পড়াশোনা করে, এবং যাদের হচ্ছে ওই বাবা মা নাই, এতিম। ডেসপাইট দ্য হার্শ কন্ডিশন, এখানে ওই বাজে সিচুয়েশন থাকা সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, অ্যান্ড স্ট্রিক্ট ডিসিপ্লিন, এবং স্ট্রিক্ট কিছু ডিসিপ্লিন এখানে ছিল, মানে কিছু নিয়মকানুন, আজাইরা কঠোর নিয়মকানুন মেনে চলতে হতো। যে নিয়মকানুনটা কে দিয়েছিল, এনফোর্সড বাই মিস্টার ব্রুকেলহার্স্ট এখানে বাধ্য করে দিয়েছিল। এই সমস্ত জিনিস থাকার পরেও জেন ফাইন্ডস সোলাস ইন ফ্রেন্ডশিপ, কিন্তু এখানে তার বন্ধু ছিল, বন্ধুত্বের মধ্যে সে কী করত, সোলাস খুঁজে পেত। সোলাস মানে মানসিক সান্ত্বনা, প্রশান্তি, এই জিনিসটা সে খুঁজে পেত। পার্টিকুলারলি মানে স্পেশালি, মানে বিশেষ করে উইথ হেলেন বার্নস অ্যান্ড মিস টেম্পল হচ্ছে ওনার একজন টিচার, জেনের একজন টিচার, যে মোটামুটি ভালো ছিল, আর হেলেন বার্নস হচ্ছে ওর খুবই ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে। তাহলে দেখুন, এখানে বলা হচ্ছে যে যদিও এখানকার নিয়ম কানুন কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তাও ভাই ওই যে বাড়িতে আন্টির হাতে মায়ের খাওয়া কাজিনরাও খুব একটা ভালো ছিল না, ওদের থেকে এখানে অন্তত তার কাছে একটু মনে হতে যেন না, আমার কেউ একজন অন্তত আছে, কারণ তার একটা ফ্রেন্ড এবং একজন টিচার তাকে সাপোর্ট করতো একটু আধটু হলেও, ঠিক আছে। এটাও কিন্তু বাস্তব ঘটনা থেকে নেওয়া। ওর মূলত হচ্ছে আপন বোন ছিল আমাদের রাইটারের, হেলেন বার্নসের মতো একটা মেয়ে। হেলেন টিচেস জেন অ্যাবাউট প্যাশন্স অ্যান্ড ফরগিভনেস, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হেলেন নিজেও কিন্তু একটা বাচ্চা মেয়ে, কিন্তু এই হেলেন ক্ষমা করার বিষয়টা, ধৈর্য ধরার বিষয়টা, এই বিষয় সম্পর্কে সবসময় জেনকে বলতো। হোয়াইল মিস টেম্পল বিকাম এ নার্চারিং ফিগার অ্যান্ড এ রোল মডেল, যেখানে মিস টেম্পল মহিলাটা হচ্ছে খুবই ভদ্র একটা মহিলা ছিল। নার্চার মানে হচ্ছে আমরা যেটা বলি নার্চারি মানে হচ্ছে লালন পালন করে বাড়িয়ে তোলা বা বড় করে তোলা, ঠিক আছে। মিস টেম্পল বিকেম এ নার্চারিং ফিগার, অর্থাৎ মিস টেম্পল সে
আমাদের জেনকে সহ সব মেয়েদেরই বাচ্চাদেরকে একটু আদর যত্ন করতেন এবং তার কাছে একটা রোল মডেল হিসাবে এই মহিলাটা পরিচিত হয়েছিল, বা এই স্কুলের আসলে সবাই হচ্ছে এই মেয়েটাকে শুধু পছন্দ করতো, মিস টেম্পল। ঠিক আছে, নাম ভুলে গেলে ওয়ান অফ হার টিচার্স। ওকে, দিস রিলেশনশিপ প্রোভাইড জেন উইথ সাপোর্ট অ্যান্ড কাইন্ডনেস ডিউরিং হার ফরমেটিভ ইয়ার্স। ফরমেটিভ ইয়ার্স মানে গঠনের যে সময়, বাচ্চাকালের যে সময়টা, ওই সময়টাই এই যে মিস টেম্পল এবং তার ফ্রেন্ডের যে সম্পর্কটা, এই সম্পর্কটা কী করে, তাকে প্রোভাইড করে সাপোর্ট এবং কাইন্ডনেস, একটু দয়া, একটু ভালো সময়, এগুলো সাপোর্ট করেছিল, তাকে দিয়েছিল। ঠিক আছে, এবারে হেলেন বার্নের যে মৃত্যুটা দেখানো হলো, আমরা পুরো গল্পটাকে হচ্ছে চিন্তা করব যে আমাদের রাইটার ইচ্ছা করে করে এই ঘটনাগুলো দেখিয়েছেন। হেলেন বার্নসের মৃত্যু কেন দেখালো, তার শিশুবেলাটা আসলে কতটা নিষ্ঠুর ছিল সেটা বোঝানোর জন্য। দ্য ডেথ অফ জেনস ফ্রেন্ড হেলেন বার্নস ইজ এ পিভটাল মোমেন্ট ইন দ্য নোভেল। পিভটাল মানে হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা সবসময় ইম্পর্টেন্ট লিখবো না, ক্রুশাল, পিভটাল ইত্যাদি ইত্যাদি, পিভটাল ইত্যাদি ইত্যাদি লিখবো। তো এটাও একটা পিভটাল মোমেন্ট ছিল, একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট ছিল। কোন মোমেন্টটা? তার ফ্রেন্ড হেলেন বার্নস যে অংশটা মারা গেল এই উপন্যাসে। হেলেনস ইলনেস অ্যান্ড সাবসিকুয়েন্ট ডেথ, হেলেনের অসুস্থ হওয়া এবং তার ফলে যে মৃত্যু, এই বিষয়টা ডিপলি অ্যাফেক্ট জেনকে খুবই প্রভাবিত করে। মানে জেন খুবই কষ্ট পায়, বিশেষ করে জেনের একসাথেই তারা দুজন শুয়েছিল, সকালে উঠে দেখে যে মেয়েটা মরে গেছে। এই বিষয়টা টিচিং হার অ্যাবাউট লস অ্যান্ড রেজিলেন্স, এই বিষয়টা হচ্ছে হারানো এবং সহ্য করার ক্ষমতাটা তাকে শিক্ষা দেয়। বলা যায় যে তার একমাত্র ভালো একটা ফ্রেন্ড, ভালো একটা বান্ধবী বা বোন মারা গেল, তাহলে কি ধৈর্য, সহ্য, এই বিষয়টা সে শিখে যায় এখান থেকে, বাধ্য হয় আর কি। ডিসপাইট হার গ্রিফ, তার দুঃখ থাকা সত্ত্বেও জেন আয়ার কী করে, শেখে ফ্রম হেলেন্স ফেইথ, কাইন্ডনেস, ইন্সপায়ারিং হার টু বিকেম এ বেটার পারসন। এই মেয়েটার কাছ থেকে, অর্থাৎ হেলেনের কাছ থেকে সে সততা, বিশ্বস্ততা, দয়া, এই বিষয়গুলো শেখে এবং ধীরে ধীরে সে একটা বেটার পারসন, অর্থাৎ ভালো মানুষে পরিণত হয়। কে? আমাদের জেন আয়ার। আমি নিজেকে কঠোর মানুষ, মনের মানুষ ভাবতাম, কিন্তু দেখেন এইগুলো পড়তে যে আমার নিজেরও খুব খারাপ লাগতেছে। যাক, গ্রোথ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, কীভাবে এই মেয়েটার গ্রোথ, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা এইগুলো আসলো, এই ছোটোবেলার এই কষ্টগুলোই কিন্তু একটা মানুষকে হচ্ছে আরও শক্তিশালী করে তোলে। জেনস জার্নি ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের দিকে যে জেন ধীরে ধীরে বড় হচ্ছে, আমাদের উপন্যাসে যেটা দেখানো হয়েছিল, ইজ মার্কড, এটাকে আমরা চিহ্নিত করতে পারি বাই গ্রোথ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এখানে তার বড় হওয়া, গ্রোথ এবং তার স্বাধীনতা, এই দুটো জিনিসই এখানে উল্লেখ করা যায় বা খেয়াল করা যায়, লক্ষ্য করা যায়। শি ভ্যালুজ এডুকেশন, সে শিক্ষাকে মূল্যায়ন করত, অ্যান্ড ওয়ার্কস হার্ড, এবং কঠোর পরিশ্রমও করেছে। কেন? টু বিকাম সেলফ সাফিসিয়েন্ট, সে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সে কিন্তু প্রচুর প্রচুর পরিশ্রম করেছে। তার মানে কোনো রকমই সাপোর্ট ছিল না, কিন্তু সে কিন্তু পড়াশোনা করতো, লেখালেখি করতো, স্টুডেন্ট ভালো ছিল। হার এক্সপিরিয়েন্স অ্যাট গেটশেড অ্যান্ড লোড স্কুল, সেই হার, তার যে অভিজ্ঞতা ছিল গেটশেড হলের মধ্যে এবং লোড স্কুলের মধ্যে, এই দুইটা অভিজ্ঞতা তাকে কি করে, একটা ভিন্ন রকম শক্তি দেয়, একটা শেপ দেয় ইন্টু এ স্ট্রং অ্যান্ড রেজিলেন্ট ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, একটা শক্তিশালী স্ট্রং ব্যক্তি হিসেবে পরিণত করে তার এই ছোটোবেলার এই কঠোর যে সময়টা সেটা। বাই দ্য এন্ড অফ দ্য নোভেল, এই নোভেলের শেষের দিকে আমরা দেখতে পারি জেন এমার্জেস অ্যাজ এ কনফিডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। সে একটা কনফিডেন্ট মহিলা এবং একটা স্বাধীন মহিলা হিসেবে আমাদের সামনে ইমার্জ মানে হচ্ছে আবির্ভূত হওয়া, আমাদের সামনে আসে সে একদম উপন্যাসের শেষের দিকে। হু রিফিউজেস টু কম্প্রোমাইজ হার প্রিন্সিপাল, যে নিজের প্রিন্সিপাল, নিজের নিয়ম কানুন, নিজের যে স্বাধীনতাটা সেটাকে সে পরে আর রিফিউজ করে না, কারণ সে কষ্ট করে বড় হয়েছে। কনক্লুশনে গিয়ে হচ্ছে আমরা পুরো আনসারটিকে যে তার ছেলেবেলা নিয়ে আলোচনা করলাম, এটা কিভাবে এই নোভেলের একটা সেন্ট্রাল থিম, এবং এখানেই মূলত হচ্ছে তার ছেলেবেলাটাকে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেই আনসারটিকে আমরা কনক্লুশনে লিখব। কনক্লুশন শব্দটা আমরা উল্লেখ করব, অথবা সরাসরি লিখব ইন কনক্লুশন, ইন ফাইন, ইন এ নাটশেল, এরকমভাবে লিখতে পারি। ইন জেন আয়ার, শার্লট ব্রন্টি পোর্ট্রেস চাইল্ডহুড অ্যাজ এ টাইম অফ অ্যাডভার্সিটি। এই পুরো নোভেল জুড়ে ছেলেবেলাটাকে বা ছোটোবেলা, মেয়েবেলাটাকে দেখানো হয়েছে মূলত অ্যাডভার্সিটি হিসেবে, অর্থাৎ একটা বিরুদ্ধ সময় বা প্রতিকূল সময়। অ্যান্ড গ্রোথ ফর দ্য প্রোটাগনিস্ট, এবং একই সাথে এই প্রোটাগনিস্টের গ্রোথ দেখানো হয়েছে এখানে। প্রোটাগনিস্টকে জেন আয়ার, অর্থাৎ জেন আয়ারের বড় হওয়া, খারাপ একটা বিরূপ পরিবেশের মাধ্যমে সেটা দেখানো হয়েছে তার চাইল্ডহুডটাকে প্রেজেন্ট করার মাধ্যমে।
থ্রু জেনস এক্সপিরিয়েন্স, জেনের যে অভিজ্ঞতাটা দেখানো হচ্ছে সেটার মাধ্যমে অ্যাট গেটশেড হল অর্থাৎ গেটশেডে দেখানোর মাধ্যমে অ্যান্ড লোড স্কুল এবং লোড স্কুল অর্থাৎ আবার বলি জেনের যে অভিজ্ঞতা দেখানো হলো এই দুই জায়গাতে, বিশেষ করে এই দুই জায়গাতে দেখানোর মাধ্যমে কী করা হয়েছে, ব্রন্টি এক্সপ্লোরস, আমাদের রাইটার এক্সপ্লোর করেছে, দেখিয়েছেন আমাদেরকে, এটা মনে রাখবেন, থিম অফ ইনজাস্টিস, থিম অফ লোনলিনেস, থিম অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড থিম অফ রেজিলেন্স। ইনজাস্টিসের যে থিম, অন্যায় বিচার, তার সাথে সবসময়ই করা হয়েছে। একাকিত্ব, সে সবসময়ই একা ছিল, একটা ফ্রেন্ড ছিল সেটাও মারা গেল। ফ্রেন্ডশিপ, যে বন্ধুত্বটা থাকে মানুষের মধ্যে সেটা, অ্যান্ড রেজিলেন্স, সহ্য করার যে ক্ষমতাটা। দিস আর্লি এক্সপিরিয়েন্স, এই যে আর্লি বলতে ছোটোবেলার যে এক্সপিরিয়েন্সটা, ছোটোবেলার এই এক্সপিরিয়েন্সগুলো জেনের ক্যারেক্টারে শেপ জেন্স ক্যারেক্টার, জেনের চরিত্রটাকে শেপ করে, শেপ মানে গঠন করে, অর্থাৎ তাকে একটা ভিন্ন রকম শক্তি দেয়, রূপ দেয়, অ্যান্ড প্রিপেয়ার হার, এবং তাকে তৈরি করে ফর দ্য চ্যালেঞ্জেস শি ফেস অ্যান অ্যাডাল্ট। বড় হয়ে সে যে পরিশ্রমগুলো তাকে ফেস করতে হবে, যে কষ্টগুলো ফেস করতে হবে, সেটাকে ফেস করার যোগ্য করে তাকে তৈরি করে তোলে এই কষ্টগুলো। অ্যান্ড আলটিমেটলি, অর্থাৎ ফাইনালি, ব্রন্টিস ট্রিটমেন্ট ইন চাইল্ডহুড ইন জেন এয়ার আন্ডারস্কোরস দ্য ইম্পর্টেন্স অফ, অর্থাৎ আলটিমেটলি আমরা যেটা বলতে পারি যে আমাদের রাইটার জেনের যে ছেলেবেলাটাকে দেখিয়েছে, চাইল্ডহুডটাকে দেখিয়েছে, এই চাইল্ডহুডটা দেখানোর মাধ্যমে ওনার মূলত ট্রিটমেন্টটা ছিল, ওনার আচরণটা, ওনার দৃষ্টিভঙ্গিটা ছিল হচ্ছে এই জিনিসগুলো প্রেজেন্ট করা। কী জিনিস? রেজিলেন্সের গুরুত্ব কতটা, কাইন্ডনেসের গুরুত্ব কতটা, এবং ইন্ডিপেন্ডেন্ট হওয়ার গুরুত্ব কতটা ইন ওভারকামিং লাইফস অবস্টাকল। যদি জীবনের বাধা বিপত্তিটাকে কী করতে চায়, কেউ ওভারকাম করতে চায়, ঠিক আছে, অর্থাৎ জীবনের অবস্টাকল বলতে বাধা, জীবনের বাধাগুলোকে যদি কেউ দাঁড় করাতে মানে কাটিয়ে উঠতে চায়, তাহলে তার জীবনে এই সহ্য করার ক্ষমতা, দয়া, স্বাধীনতা, এই প্রত্যেকটা বিষয় খুবই খুবই জরুরি। আমার এখানে কিছু বিষয় বলতে ইচ্ছে করে। আপনারা মেয়েরা যারা আছেন, ছেলেরাও অনেক ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে লাইফে দেখবেন যে পরিবারে হয়তো বা অশান্তি, বিভিন্ন রকম সমস্যা লাইফে আছে, হাজব্যান্ড যাদের আছে তাদের হতে পারে শ্বশুরবাড়িতে প্রবলেম, বাবার বাড়িতে, ফ্যামিলিতে প্রবলেম। এই ফ্যামিলিতে মনে হয় যেন এসব ছেড়ে টেরে একদম জঙ্গলে টঙ্গলে চলে যাই, স্বাধীন হয়ে বাঁচতে ইচ্ছা করে। এক্ষেত্রে আপনাদেরকে এই যে দয়া, দাক্ষিণ্য, এইগুলো কোনো দিন হেল্প করে না, এটা শুধু নাটকে, উপন্যাসেই। আপনাকে একটা জিনিসই হেল্প করতে পারবে, সেটা হচ্ছে আপনার পড়াশোনা। আপনি যদি একটা ভালো রেজাল্ট করতে পারেন, আপনি যদি একটা জব পান, দেখবেন যে আপনার লাইফ মানে 90% ঘুরে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর একটু মাথায় রাখবেন, আপনি হচ্ছে 4th ইয়ারের ফাইনাল এক্সাম দিচ্ছেন, তার মানে আপনি কিন্তু আর কোনো স্টুডেন্ট, ছোটো মানুষ এরকম কিছু না, আপনি একটা গ্র্যাজুয়েট, অলমোস্ট গ্র্যাজুয়েট। আর কয়েকটা দিন, 15 দিন পরই আপনি গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো আমি আপনাকে, প্রত্যেকটা মানুষকে, ছেলেদের বা মেয়ে হোক, আমি বলবো যে পড়াশোনা একটু বেশি করে করবেন, যেন একটা ভালো জব পান, ভালো একটা ইনকাম সোর্স, মূল কথা ইনকাম সোর্স। আপনার যদি ভালো একটা ইনকাম সোর্স থাকে, আপনার লাইফ অনেক সহজ হয়ে যাবে, অনেক। তো চলুন আমরা পুরো প্রশ্নটাকে আরেকবার একটু দেখি। আর হ্যাঁ, অবশ্যই সবগুলো এক্সাম ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন রেজাল্ট ভালো হয়। আর সেক্ষেত্রে আরেকবার একটু বলি যে আমাদের কোর্স কিন্তু আপনাকে প্রচুর হেল্প করে। আমাদের প্রশ্ন ছিল কি, রাইট এ নোট অন শার্লট ব্রন্টিস ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড। শার্লট ব্রন্টি ছেলেবেলাটাকে কিভাবে দেখিয়েছেন ইন জেন এয়ার, অর্থাৎ এই নোবেলে। ছেলেবেলা বলছি বারবার, যাই হোক আমরা এটাকে চাইল্ডহুডই বলি। চাইল্ডহুডটাকে কিভাবে দেখিয়েছেন, আমরা যেটা মানে একটু রিভিশন, যেটা লাইফ অফ গেটশেড হল, গেটশেডে ওর যে জীবনটা কেমন ছিল, আন্টি, আঙ্কেল তো ছিল না, আন্টি এবং কাজিনরা তার সাথে যে বাজে বিহেভটা করতো সেটা দেখানো হয়েছে, সেটাকে আমরা বর্ণনা করব। তারপর ও যে একা ফিল করতো, ওকে কেউ চাইতো না, সবাই চাইতো যে এই মেয়ে এখানে কেন, কামের বেটির মতো আচরণ করতো ওর সাথে, মূলত সেই বিষয়টাকে এখানে দেখানো হয়েছে। এবং রেড রুমের একটা ঘটনা আমরা বর্ণনা করব ছোট্ট করে প্রথমে, এবং দ্বিতীয় পয়েন্টটা বড় করে দিব, রেড রুমের ঘটনা। সেখানে আমরা রেড রুম বলতে মূলত কী দেখানো হয়েছে, এখানে ওকে কেন আটকে রাখা হয়, কীভাবে, সেটা এক্সপ্লেইন করব। তারপর আমরা এই 6টা পয়েন্ট আপনারা জাস্ট মুখস্থ করে ফেলবেন, এবং এই পয়েন্টগুলো মুখস্থ করলে দেখবেন যে এই পয়েন্ট অনুযায়ী আমি যেটা যেটা বলেছি ওটা এমনিতেই মাথায় চলে আসছে, ঠিক আছে। লোড স্কুলে তার সাথে কেমন কেমন বিহেভ করা হয়েছে, লোডের নিয়ম কানুন, সিচুয়েশান খুব একটা ভালো ছিল না, খাবার ভালো ছিল না, কিছুই ভালো ছিল না। তারপরেও এটা ওর কাছে একটু বাড়ির থেকে ভালো ছিল, কারণ ওর কাছে মনে হইতো যে না, দুনিয়াতে অন্তত আমার 2-1টা মানুষ আছে, ঠিক আছে। 2-1টা মানুষকে, তার ফ্রেন্ড হেলেন বার্নসের কথাটা আমরা একটু উল্লেখ করব, আর মিস টেম্পল মোটামুটি একটু কম্প্যাশনের একটা মেয়ে ছিল, মহিলা ছিল সে। এবং এই সমস্ত সিচুয়েশান থেকে এবং হেলেন বার্নসের কাছ থেকে সে ধৈর্য ধরতে শেখা, মানুষকে ক্ষমা করতে শেখে এবং কাইন্ডনেস, এই বিষয়গুলো শেখে। একটা সত্যি কথা, ফরগিভনেস, হিংসা বিদ্বেষে রেখে দেওয়া, তার থেকে মানে ওইটা করলে আসলে কখনো শান্তি পাওয়া যায় না। ফরগিভনেস, ক্ষমা আসলে একটা অসম্ভব ভালো জিনিস। পরের পয়েন্ট আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ডেথ অফ হেলেন বার্নস।
একটা বন্ধু পেলেও সেখান থেকে দেখা যায় যে এই মানুষটা আবার মারা গেল। মারা যাওয়ার ফলে আমাদের রাইটার আমাদেরকে যেটা দেখালো সেটা হচ্ছে জীবনে যে হারিয়ে যাওয়া লস, মানুষকে হারানো, এবং সেখান থেকে এই ডিফিকাল্ট সিচুয়েশনগুলোকে হজম করা, ধৈর্য ধরা, শেখা যে বিষয়টা সেটা। এবং হেলেনের কাছ থেকে সে আরও বেশ কয়েকটা জিনিস শেখে, ইন্সপায়ার্ড হয়, সেটা হচ্ছে ফেইথনেস অ্যান্ড হচ্ছে কাইন্ডনেস, এই দুটো জিনিস শেখা। আর এই যে ছেলেবেলার যে এতগুলো খারাপ খারাপ সিচুয়েশন দেখানো হলো, এই প্রত্যেকটা বিষয় কী শেখায় তাকে? গ্রোথ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, তার বড় হওয়া, তার আরও স্ট্রংভাবে বেড়ে ওঠা, এবং তার স্বাধীন হওয়ার যে একটা প্রচেষ্টা। হয়তো বা এত কষ্ট না পেলে আমাদের, এটাকে আমরা যদি সরাসরি রাইটার লেভেলে চিন্তা করি, আমাদের রাইটার, এই রাইটারটা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ রাইটারদের মধ্যে একজন। এত কষ্ট উনি যদি ছোটোবেলায় না পেতেন। আমাদের একটা রাইটার স্যার বলছিল যে কলম দিয়েই তো লেখে, যার কলমের পেছনের গল্প যত কঠিন, যত কষ্ট, তার লেখা তত মারাত্মক। তো আমাদের রাইটারও কিন্তু সেম। তো উনি এখান থেকেই অ্যাডাল্ট হয়েছেন, এখান থেকেই হচ্ছে একটা স্ট্রং নারীতে পরিণত হয়েছেন, ঠিক আছে? তো যার জীবনে যত কষ্ট আছে আমরা এগুলো থেকে নিজেরা একটু শেখার চেষ্টা করব। যত কষ্ট আছে ভবিষ্যতে হয়তো বা আপনার লাইফে তত আনন্দ আছে। আর কনক্লুশনে গিয়ে পুরো বিষয়টাকে আমরা বোঝানোর চেষ্টা করবো যে হ্যাঁ, তার পুরো চাইল্ডহুডটাকে, জেনের যে চাইল্ডহুডটাকে, সেটাকে দেখানো হয়েছে মূলত এই অ্যাডভার্সিটিগুলো থেকে দেখানো হয়েছে। এটাই জেনকে হচ্ছে গ্রোথের দিকে, বড় হওয়ার দিকে নিয়ে গেছে, স্ট্রং বানানোর দিকে নিয়ে গেছে, ঠিক আছে? এবং কী কী থিমগুলো এখানে দেখানো হচ্ছে সেটা আমরা একটু লিস্ট করে দেবো। ইনজাস্টিস, লোনলিনেস, ফ্রেন্ডশিপ, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে অ্যাডাল্টহুড, বড় হয়ে তো সে অ্যাডাল্ট হলো, অনেক ফ্রেন্ডরা দেখবেন যে অ্যাডাল্ট কিন্তু তার ওই দুনিয়া সম্পর্কে ধারণা নাই। জেন কিন্তু সেরকম ছিল না, তার দুনিয়া সম্পর্কে খুব খুব ভালো ধারণা ছিল। তো আশা করি যে আমরা পুরো আনসারটিকে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সময় থাকলে আপনারা ভিডিওসগুলো একাধিকবার দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই আমাদের বাকি সাবজেক্টসের পেইড কোর্সগুলো, ক্লাসগুলো নিয়ে নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।